নমস্কার, নিউজ লাইভ বাংলার সাফ কথায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সাথে। আর আজকে সাফ কথাতে আলোচনা হবে ত্রিপুরা নিয়ে। কারণ দীর্ঘ 10 বছর, এক প্রকার বলা যায় যে এক দশকের অপেক্ষা, এবং তারপরে ত্রিপুরার এডিসি যে ভিলেজ কাউন্সিল নির্বাচন তা আলটিমেট এবার হতে চলেছে, এবং সেক্ষেত্রে সুপ্রিম হস্তক্ষেপ, সুপ্রিম রায়ের পর এবার সেই ভোট হতে চলেছে। এবং সেখানেই প্রশ্ন হচ্ছে যে গণতন্ত্রের প্রত্যাবর্তন নাকি রাজনৈতিক শক্তি পরীক্ষার একেবারে বড়সড় মঞ্চ। ত্রিপুরার দিকে আমাদের নজর থাকে প্রায়, কারণ একদিকে এডিসি ভোট শেষ হয়েছে এবং তারপরে হচ্ছে কাউন্সিল। এবার কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে কার্যত পক্ষে ত্রিপুরার রাজনীতির ময়দানে ক্রমশ যেন চড়ছে সমীকরণ, মুহূর্তে মুহূর্তে বদলে যাচ্ছে। তার কারণ হচ্ছে ত্রিপুরার 4/3 এডিসি, কিন্তু সেই এডিসিকে কেন্দ্র করে বারবার অভিযোগ উঠে আসে টাকা পয়সা, উন্নয়ন অনুন্নয়ন সমস্ত কিছুকে কেন্দ্র করে। আর সেই এডিসিতে এবার ভিলেজ কাউন্সিল নির্বাচন যে কতটা প্রয়োজন সে কথা যেরকম ভাবে শুনবো, এবং এতদিন আটকে থাকার কারণটা কি, কেন হলো না এত বছর ধরে ভিলেজ কাউন্সিল নির্বাচন, সে নিয়েও শুনবো আমি ব্যাখ্যা। তবে আজকে আমি একা নয়, আমার সঙ্গে জুড়ে যাবেন চারজন অতিথি ত্রিপুরা থেকে জুড়ে যাবেন। বিজেপি রাজ্য কমিটির সদস্য ইতিমধ্যে এসে গেছেন, জুড়ে গেছেন নীতিশ দে। আমি নীতিশ দেকে স্বাগত জানাবো। আমার সাথে তিপ্রামথার কেন্দ্রীয় কমিটির সম্পাদক সেন্টু মিয়া ইতিমধ্যেই জুড়ে গেছেন, আমার সাথে ভার্চুয়ালি রয়েছেন। একই সাথে রয়েছেন কংগ্রেসের সহ সভাপতি রিন্টু লাল দেব। রিন্টু দাও এসে গেছেন, আমি স্বাগত জানাবো। এবং সর্বোপরি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে মায়া মুখার্জি আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে ভার্চুয়ালি ত্রিপুরা থেকে। আমি চারজনকেই স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনাতে আমার সাথে অংশগ্রহণের জন্য। তবে শুরুতেই যে প্রশ্ন থাকবে যে ত্রিপুরার এই যে এডিসি ভিলেজ কাউন্সিল এত দিন পরে অবশেষে হতে চলেছে, আমি একটু বিজেপিকে দিয়েই শুরু করব। নীতিশ দা যেহেতু রয়েছেন আমার সাথে, নীতিশ দা, এতদিন পরে এই ভিলেজ কাউন্সিল নির্বাচন অবশেষে হতে চলেছে, এতটা দেরি হলো, এতটা বিলম্ব হলো, এর জন্য দায়ী কে? না, এই মুহূর্তে বিজেপির সাথে আমার যোগাযোগ নেই। আমি একটু ত্রিপুরা মাথার কাছে যাব। সেন্টু মিয়া এই মুহূর্তে রয়েছেন। সেন্টুদা, ইতিমধ্যেই আমরা সকলেই জানি যে ত্রিপুরার এডিসি ভোট এবং তারপরে পরে হচ্ছে এবার এডিসির ভিলেজ কাউন্সিল নির্বাচন। যে কাউন্সিল নির্বাচন এতদিন ধরে আটকে ছিল, প্রায় 10টা বছর হয়ে গেল এই ভোট হচ্ছিল না, এবং তার জন্য যাবতীয় প্রশ্ন উত্তর রাজনীতির ময়দানে ঘোরাফেরা করছিল। এতটা দেরি হলো কেন, কেন এতদিন পর্যন্ত এই ভোট আটকে ছিল বলে মনে হয়? প্রথমত, থ্যাংক ইউ নিউজ লাইভ ফর ইনভাইটিং মি। অ্যাকচুয়ালি এটা আপনারা যারা বর্তমানে শাসন ক্ষমতায় আছে বিজেপি, সেটা বিজেপিকে ভালোভাবে জিজ্ঞেস করলে হয় যে কেন এত দেরি হলো। কারণ ত্রিপুরা মথা বারবারই এডিসি ইলেকশনের জন্য 2021-এ যখন ত্রিপুরা মথা ক্ষমতায় এসেছে, বারবারই এটার জন্য আন্দোলন থেকে শুরু করে সমস্ত কিছু করেছে। এমনকি হাইকোর্টের পর সুপ্রিম কোর্ট, আপনারা জানেন। তো ত্রিপুরা মথার পক্ষ থেকে এডিসি ইলেকশন, ভিলেজ ইলেকশনকে করার জন্য যা যা করা দরকার সেটা করেছে। কিন্তু রাজ্যের প্রধান শাসক দল বিজেপি এবং যারা বিরোধী দল আছে, কংগ্রেস বলুন সিপিএম বলুন, এরা কিন্তু সকলেই নীরব দর্শকের ভূমিকা ছিল। তো প্রশ্নটা তাদেরকে করা উচিত আগে, যে কেন তারা নীরব দর্শকের ভূমিকা ছিল। ঠিক তাই, আমি সেজন্য বিজেপির থেকে উত্তর নেব। আমি আরো একবার চাইবো নীতিশ দাকে কানেক্ট করতে। নীতিশ দা, আপনি শুনতে পাচ্ছেন? না, আমার যোগাযোগ নেই। আমি একটু কংগ্রেসের কাছে চলে যাব। রিন্টু দা এই মুহূর্তে আপনি রয়েছেন আমাদের সাথে। রিন্টু দা, তিপ্রা মাথা হ্যালো। বলছে যে বিজেপির জন্যই নাকি এই হ্যাঁ, নির্বাচন হ্যালো। এতদিন ধরে পিছিয়ে ছিল। আপনার কি মনে হয়? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো। শুনতে পাচ্ছেন? না, রিন্টু দার সাথেও যোগাযোগ কোনোভাবে সম্ভব হচ্ছে না। আমি মায়েদের কাছে না, না। যাব। মায়েদের শুনতে হ্যালো, পাচ্ছেন? আমি আছি, আমি আছি। হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন আমার প্রশ্ন? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। রেন্টুদা, তিপ্রামথা দাবি করছে যে বিজেপির জন্যই নাকি এতদিন ধরে পিছিয়ে ছিল, সম্ভব হয়নি এই কাউন্সিল নির্বাচনকে করা। আপনারও কি তাই মনে হয়? কেন এতদিন ধরে পিছিয়ে থাকলো এই ভোট? না, না, এটা তো তিপ্রামথা যেটা বলেছেন, একেবারে ঠিক বলেছেন যে বিজেপি বর্তমানে ত্রিপুরাতে শাসক দলে রয়েছে, এবং তাদের কারণেই আজকে 1 দশক ধরে ত্রিপুরাতে টিটিএডিসির এই ভিলেজ কাউন্সিল নির্বাচন হয়নি। আইন আদালত, পরে হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট, পরে বাধ্য হয়ে এখন রাজ্য সরকার হলফনামা দিয়েছে সুপ্রিম কোর্টে যে আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন করবে।
এবং যে তিপ্রামথা মামলা করেছেন সেই তিপ্রামথাই তো ত্রিপুরা সরকারের সাথে জোট করে সরকার চালাচ্ছে। তো তারা রাজ্য সরকারের সাথে জোটেও আছে এবং এডিসিতে একে অপরের বিরুদ্ধে লড়াই করছেন। এবং এডিসির যে মানুষ আছেন, যারা জনজাতি সম্প্রদায়ের মানুষ আছেন, তারা আজকে দিনের পর দিন বঞ্চিত হচ্ছে ত্রিপুরা রাজ্যে। একেবারে এডিসি এলাকার উন্নয়ন স্তব্ধ হয়ে পড়ে আছে। ত্রিপুরার এই এডিসির যারা মানুষ আছেন, এখানে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, পানীয় জলের সমস্যা, সব দিকে একেবারে ভেঙে পড়েছে সমস্ত কিছু। এই হচ্ছে ত্রিপুরার বর্তমান পরিস্থিতি। এর মধ্যে এই এডিসি নির্বাচন এবার হবে। 2016 সালে লাস্ট নির্বাচন হয়েছিল, তারপর 2021-এ হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। কোভিড এর কারণ দেখিয়ে করেননি শাসক দল। তারপর থেকে এখন পর্যন্ত, আজকে পর্যন্ত এই নির্বাচন আর হয়নি। এই হচ্ছে পরিস্থিতি। আমি একটু মায়াদির কাছে যাবো। মায়াদি, এই যে ভোট এতদিন ধরে পিছিয়ে থাকা এবং তার ক্ষেত্রে নানান রকমের অভিযোগ, পাল্টা অভিযোগ উঠেই আসছে, আমি যদিও এখনো পর্যন্ত বিজেপির উত্তর পাইনি। মায়াদি শুনতে পাচ্ছেন? মায়াদি, শোনা যাচ্ছে কি? না, কারোর সাথে আমি যোগাযোগ করতে পারছি না। আমি আরো একবার দেখাবো যে ত্রিপুরায় যে এডিসি ভোট এবং এই এডিসি ভোটকে কেন্দ্র করে প্রদ্যুৎ কিশোর দেববর্মন ইতিমধ্যে তারও একটি বক্তব্য উঠে এসেছে এবং সুপ্রিম কোর্ট যখন নির্দেশ দিয়েছে যে সেপ্টেম্বরের মধ্যেই এই ভোটকে করতে হবে, সেই জায়গাতে দাঁড়িয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিনি কি জানিয়েছেন একবার শোনাবো তার সোশ্যাল বার্তা। जून का अंत हो रहा है, सिर्फ जुलाई और अगस्त ही है, सिर्फ 2 महीना है। 10 साल तक हम लोग ने इंतजार किया है। अब असली डेवलपमेंट गांव में होगा। देखिए, ये विक्ट्री एक पॉलिटिकल पार्टी का नहीं है। ये विक्ट्री हमारा, ये जो जीत है ये पॉलिटिक्स का नहीं है। ये जीत हमारा कॉन्स्टिट्यूशन में जो अधिकार था, जो हमें नहीं मिला था इतना दिन से, वो वापस आज रिस्टोर हुआ है। संविधान आज वापस एडीसी में रिस्टोर हुआ है। और इसमें मैं सबसे पहले हमारे लोगों को थैंक यू बोलना चाहता हूं, क्योंकि आपने मुझे सपोर्ट किया, इसके लिए मैं लड़ सका। थक गया हूं, बहुत थक गया हूं, सच में बहुत थक गया हूं। लेकिन आज ये जीत से मुझे लगा कि मैंने ठीक फाइट किया, अपने लोगों के लिए फाइट किया। 2 महीना बाकी है, बस लगभग 2 ही महीना बाकी है। अब मैं लीडर्स को बोलना चाहता हूं कि आज भी आपको अपने बारे सुनना है, सोचना है, या फिर आपको हमारा लोगों के बारे, अपने गांव में, जिस गांव से आप आते हैं, जिस डिस्ट्रिक्ट से आप लोग आते हैं, उसके बारे आपको चिंता करना है। आज जून का अंत हो रहा है, सिर्फ जुलाई और अगस्त ही है, सिर्फ 2 महीना है। 10 साल तक हम लोग ने इंतजार किया है। अब असली डेवलपमेंट गांव में होगा। देखिए, আমি যাব, আবারও আলোচনাতে ফিরে যাব। আমি একটু মায়াদির কাছে যাব। মায়াদি, শুনতে কি পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি, বলো। মায়াদি, এই যে এডিসি এলাকার উন্নয়নের ক্ষেত্রে এবার ভিলেজ কাউন্সিল নির্বাচন, সেটা কতটা গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে এই মুহূর্তে? কারণ দীর্ঘ একটা দশক প্রায় পরে এই ভোট হতে চলেছে ত্রিপুরায়, কি মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ত্রিপুরায় 1 দশক হতে চলছে, এটা ভোট হয়নি। হ্যাঁ, মায়াদি, বর্তমান আপনার যে সেলফোনটা রয়েছে তার সাউন্ডটা একটু একেবারে মিউট করে নিন, নাহলে অসুবিধা হচ্ছে। মিউট করবো, আমি ঠিক বুঝতে পারছি না। মায়াদি, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, হ্যাঁ, আমি বলছি যে 1 দশক হয়ে গেছে ভিলেজ কাউন্সিল নির্বাচন হয়নি, কিন্তু কেন হয়নি, কি কি অসুবিধা ছিল বা কি সমস্যা ছিল, এটা বর্তমান যারা সরকারে আছেন ওনারা বলতে পারবেন যে এটা কেন করা হয়নি বা কি আসল বিষয়, এগুলো আমি ঠিক বলতে পারছি না। তবে একটা জিনিস ঠিক, যে ভিলেজ কাউন্সিলে যদি মানুষজন ভোট না দিয়ে তাদের মেম্বার নিয়োগ করতে না পারে, তাহলে স্বাভাবিকভাবেই
এই এডিসি এলাকার যে ভিলেজগুলো আছে সেই ভিলেজগুলোর কাজকর্ম ঠিকভাবে হচ্ছে কিনা, নির্বাচিত প্রতিনিধি না থাকলে এলাকার উন্নয়ন বা এলাকাতেই জনগণের সমস্যাগুলো, এগুলো তো স্বাভাবিকভাবেই 10 বছর যাবৎ কিভাবে হচ্ছে সেটা নিয়ে আমি একটু চিন্তায় আছি, বা আদৌ হচ্ছে কিনা, পরিষেবা তারা পাচ্ছেন কিনা ঠিকভাবে, এটা তো একটা সত্যি সমস্যা তৈরি হয়েছে। একদমই সাউন্ডের ভীষণই সমস্যা, তাই সঠিকভাবে কোনো কিছু সম্ভব হচ্ছে না। আমি একটু নীতিশদার সাথে আরো একবার যোগাযোগ করার চেষ্টা করব। নীতিশদা, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ নীতিশদা, এই যে ভোট, ভিলেজ কাউন্সিল ভোট এবার হতে চলেছে এবং এতদিন ধরে পিছিয়ে থাকার পেছনে তিপ্রামথা দাবি করছেন যে বিজেপির জন্যই নাকি ভোট এতদিন ধরে হয়নি বা পিছিয়ে ছিল, কি বলবেন? দেখুন, ত্রিপুরা রাজ্যে 2015 সালে আমাদের এডিসির এই ভিলেজ কাউন্সিলের নির্বাচনটা হয়েছিল। 2015 সালের পর 2020 সালে সেই নির্বাচনটা হওয়ার কথা, 5 বছর পর। 18তে আমাদের বিজেপি সরকার আসলো। 2019-এর শেষে, বেশির দিকেই আমাদের কোভিড-19 যে সিচুয়েশনটা তৈরি হলো, যার কারণে ওই সময় আমাদের এই ভোটটা করা সম্ভব হয়নি। পরবর্তী সময় এই কোভিড পরিস্থিতি কাটিয়ে ওঠার পর 2023-এ আসলো আমাদের বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচন শেষ হওয়ার সাথে সাথে আসলো লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর এই তো কিছুদিন আগে আমাদের এই এডিসি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন হয়েছে। এবার সেপ্টেম্বর মাসে নির্বাচন হবে। সুতরাং তার মানে এটা না যে ইন্টেনশনালি ভোটটাকে অ্যাভয়েড করা বা এরকম কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে পরিস্থিতিটা এমনভাবে তৈরি হয়েছিল যে সেই সময় ভোটটা করার মতো পরিবেশ বা পরিস্থিতি ছিল না, যার কারণে ভোটটা পিছিয়েছে। হ্যালো। বেশ, হ্যাঁ শুনতে পাচ্ছি। এই যে ভোট পেছানো এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কংগ্রেস এই কারণে বলুন। হ্যালো। হ্যাঁ বলুন, শুনতে Hello? পাচ্ছি, বলুন বলুন। বলছিলাম কি যে এটা কংগ্রেস বা বিরোধী দল সিপিএম যে কথাই বলুক না কেন, 2019-এ কোভিড পরিস্থিতি থাকার কারণে 20-এ আমাদের লকডাউন ছিল, এডিসি নির্বাচন করার মতো পরিস্থিতি ছিল না। তারপর যখন কোভিড পরিস্থিতি থেকে আমরা উঠে আসলাম এবং এই মহামারী থেকে উঠে আসার পর কিছুদিনের মাথায় আমাদের পৌর পরিষদের নির্বাচন হলো ত্রিপুরা রাজ্যে 2022-এ। 2022-এর পৌর পরিষদের নির্বাচনের পর আমাদের বিধানসভা নির্বাচন আসলো। বিধানসভা নির্বাচন শেষ হওয়ার মাথায় আমাদের লোকসভা নির্বাচন আসলো। সুতরাং এই যে পরিস্থিতির কারণে আমাদের যে টাইমে আমাদের নির্বাচনটা হওয়ার কথা ছিল সেই নির্বাচন করাটা সম্ভব হয়নি। কিন্তু আমাদের রাজ্য সরকার বা আমরা উদ্যোগ নেওয়া হয়, পার্টির তরফ থেকে উদ্যোগ নেওয়া আছে নির্বাচন করবার জন্য। স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে, কাউন্সিল নির্বাচনের প্রক্রিয়া সেই জায়গার মধ্যে শুরু হয়েছে এবং সেপ্টেম্বর মাসে সেই নির্বাচনটা হবে। না, এই সুপ্রিম হস্তক্ষেপ না হলে কি এই ভোটটা ঠিকঠাক ভাবে হতো বা আদৌ কি হতো? আমি একটু তিপ্রামথার কাছে এই প্রশ্নটা রাখবো। সেন্টুদা, কি মনে হয় সুপ্রিম হস্তক্ষেপ ছাড়া কি এই ভোট হতো আদৌ? আর বিজেপি যিনি প্রতিনিধি নীতিশ বাবু, উনি ওনার মতো বক্তব্য করেছেন। একটা জিনিস আপনাদেরকে হয়তো নীতিশ বাবু ভুলে গেছে, আজকের থেকে 1 বছর আগে পঞ্চায়েত জেনারেল এরিয়া যে পঞ্চায়েত ভোট, সে পঞ্চায়েত ভোটও হয়েছিল। তো সব ইলেকশন যদি হতে পারে, কেন এডিসি ইলেকশন হবে না? কেন হাইকোর্ট 3 মাসের মধ্যে ইলেকশন করার কথা বললেও রাজ্য সরকার করায়নি? সেটা আমাদের পার্টির সুপ্রিম কোর্টে যেতে হয়, সুপ্রিম কোর্ট রায় দেয় সেপ্টেম্বরের মধ্যে করতে হবে। তারপরে মায়াদি কোনো কিছু বলছেন? নির্বাচন হয়েছে আর 2005 দাঁড়াও না, সেন্টুদার কাছে যাবো। সেন্টুদা, লাইনের গন্ডগোল হচ্ছে কোনো একটা। সেন্টুদা যেমনটা বলছিলেন। যেটা বলছিলাম যে ত্রিপুরা রাজ্যে যতগুলো ইলেকশন হওয়ার কথা সময়ে, নগর পঞ্চায়েত থেকে আরম্ভ করে পঞ্চায়েত ভোট থেকে আরম্ভ করে লোকসভা বিধানসভা সবগুলো ইলেকশন হলো। তাহলে এডিসির ভিলেজ ইলেকশন করতে কোথায় অসুবিধা ছিল? ভারতের যে সংবিধান বা গণতান্ত্রিক ব্যবস্থা, সেটা কি এডিসির মানুষের উপর জুলুম হলো না? কারণ ভারতের সংবিধান প্রতি 5 বছর অন্তর অন্তর ইলেকশন করতে হবে।
তাহলে কেন করালো না? কেন 10 বছর লাগলো ইলেকশন করাতে? সেই প্রশ্নগুলির উত্তর কে দেবে? বেশ, এই সবগুলি প্রশ্নের ইলেকশন হতে উত্তরে আমি আসবো যে নীতিশদের কাছ থেকে আমি সেই সমস্ত উত্তর নেব। বাকিরাও তো রয়েছেন এই মুহূর্তে প্যানেলে, এবং যে আলোচনাতে আজকে উঠে আসছে তিপ্রামথা এবং বিজেপির একদিকে যেরকম সমীকরণ এবং তার পাশাপাশি ভিলেজ কাউন্সিল নির্বাচন। তবে কিছুক্ষণ আগে রিন্টুদা যে কথা বলছিলেন যে তিপ্রামথা এবং বিজেপি দুজনের মধ্যে সম্পর্কেরই কোথাও গিয়ে যেন স্থির নেই, কারণ একদিকে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তো অন্যদিকে আবার তাদের মধ্যে কুস্তি, মানে দোস্তি বা কুস্তি দুটোই লক্ষ্য করা যায় পাহাড় এবং সমতলকে সামনে রেখে। আমি একটু রিন্টুদা আপনার থেকেও জানতে চাইবো, এই যে কংগ্রেস এবং সিপিএম, সেক্ষেত্রে দাঁড়িয়ে কখনো ভোটে আমরা দেখি যে আপনারা একত্রিতভাবে লড়াই করছেন, আবার কখনো এককভাবে লড়াই করছেন। তো সেক্ষেত্রে স্ট্যান্ড পয়েন্ট বা কি হবে? মানুষের মধ্যে কি কোথাও গিয়ে মনে হয় না যে বিভ্রান্ত তৈরি হচ্ছে? না দেখুন, আপনার প্রশ্নটা একদম ঠিক আছে। এই প্রশ্নটাই তো বিজেপি সব সময় করে থাকে, যে কংগ্রেসের সাথে কোথাও সিপিএম এর মিত্রতা চলছে, কোথাও জোট চলছে। আবার একই চিত্র তো তাদের তিপ্রামথা এবং বিজেপির মধ্যেও হচ্ছে। আচ্ছা, একটা জিনিস বলবো, আমার আওয়াজটা আবার আমার কাছে ফিরে আসছে, মানে শুনতে বলতে অসুবিধা হচ্ছে কোথাও। আমি আমি একটু পিসিআরকে বলবো বিষয়টির দিকে নজর দিতে। রিন্টুদা, আপনার কথা আমি শুনতে পাচ্ছি, বলুন। এই যে এই যে অবস্থা ত্রিপুরায়, আপনি দেখুন, আপনি বলছেন সিপিএম এবং কংগ্রেস কোথাও জোট হচ্ছে, এখন হচ্ছে না, আমাদের এখন জোট নেই। কিন্তু বর্তমান যে অবস্থা ত্রিপুরা রাজ্যে, এখানে গণতন্ত্র বলতে কিচ্ছু নেই। কিছুক্ষণ আগে নীতিশ দা বলছিলেন, আমি জানি নীতিশ দা অত্যন্ত অভিজ্ঞ, ওনার কাছ থেকে এ ধরনের উত্তর আমি আশা করিনি, আপনাদেরকে উনি যা দিয়েছেন। বিশেষ কারণে নির্বাচন হয়নি, অনেকগুলি হয়েছে বলেছেন। এটা তো সংবিধানের সিস্টেম, যত নির্বাচনই আসুক না কেন সেগুলি করতে হবে। নগর পঞ্চায়েত হয়েছে, পৌরসভা হয়েছে, বিধানসভা হয়েছে। এই 2016 থেকে আজকে 2026 সাল পর্যন্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দুবার প্রধানমন্ত্রীর শপথ নিয়েছেন, অথচ আমাদের এই ত্রিপুরা আমি পাল্টা প্রতিক্রিয়া নেব। আছে কি অবস্থা তাদের আছে, কি অবস্থা? এখানে প্রায় 400 বিদ্যালয়ে একজন করে শিক্ষক আছেন, বিদ্যালয় চলছে না, স্বাস্থ্য ব্যবস্থা ভঙ্গুর, টাকা নিয়ে তাদের কমিশন বাণিজ্য নিয়ে মারামারি চলছে। বিজেপি একটা এডিসি নির্বাচনেও, এডিসি ভিলেজ কাউন্সিলেও দখল করতে পারবে না, তার জন্যই তারা এটা লেন্দি করতে চেয়েছিল। আপনাদের কি মনে হচ্ছে যে কংগ্রেস কেমন ফল করতে পারে? কারণ যে কংগ্রেসকে পাহাড়ে এখন একেবারে খুঁজেই পাওয়া যায় না। কংগ্রেস কে বলেছে খুঁজে পাওয়া যায় না? আপনারা আসুন, আসাম থেকে এসে ত্রিপুরাতে আপনারা ঘুরুন, দেখবেন এখানে কংগ্রেস আছে কিন্তু গণতন্ত্র নেই। আমাকে যেতে হবে না, রিন্টুদার রিপোর্ট বলছে। আমি একটু নীতিশদার কাছে যাব। হ্যাঁ বলুন। হ্যালো নীতিশদা, কংগ্রেসের যে অভিযোগ আজকে উঠে আসছে, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যালো নীতিশদা, শুনতে পাচ্ছেন কি? হ্যালো, হ্যাঁ বলুন। নীতিশদা, কংগ্রেসের যে অভিযোগ উঠে এসেছে, এই যে তিপ্রামথা বিজেপির সম্পর্ক, এবং অন্যদিকে তার আত্মবিশ্বাসী যে কংগ্রেস ক্ষমতায় আছে এবং ভালো ফল করবে, এরকম বেশ কিছু বক্তব্য দাবি করছেন। দেখুন, আমার এই রাজনৈতিক জীবনে আমি যেটা দেখেছি, ত্রিপুরা রাজ্যে বা সব জায়গাতেই এই কংগ্রেস সবসময় স্বপ্ন থেকে যারা সরকারে আসছে বলে তারা দীর্ঘদিন কাটিয়েছে। এটা তাদের একটা রাজনৈতিক একটা মানে স্ট্র্যাটেজি স্ট্যান্ড, এটা গেছিলাম, যেটা আমরা এতদিন দেখে এসেছি। ঘটনা হচ্ছে ত্রিপুরা রাজ্যে কংগ্রেস মানে মানে পাহাড়ে কংগ্রেসের অবস্থা মানে একেবারে শূন্য, পাহাড়ে যেমন সিপিএম এর অবস্থা শূন্য। বিষয় হচ্ছে মথা এবং বিজেপি। দেখুন, আমাদের মানে ত্রিপুরা রাজ্যের যদি উপজাতি এলাকার রাজনৈতিক স্ট্যান্ডটাকে যদি বিচার করা যায়, দেখবেন আপনি 80 দশকে যান বা তার আগে যান, ত্রিপুরা রাজ্যে 52 সালের নির্বাচন থেকে শুরু করে যদি আমাদের উপজাতি রাজনীতির প্রেক্ষাপটটাকে আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখবেন যে ওই সময় রাজনীতি হচ্ছে আমাদের সিপিএম সেই সময় রাজনীতি করেছে রাজ পরিবারের বিরুদ্ধে। কংগ্রেস এগুলির কোনো মোকাবিলা করতে পারেনি। এবং 2080 সালে জুনের একটা দাঙ্গা হয়েছে এবং 78 ত্রিপুরা যে বামফ্রন্ট সরকার আসলো, এবং দেখবেন যে বামফ্রন্ট সরকার যখন ত্রিপুরা যে ক্ষমতায় আসে, তখন উপজাতি ভোটটা টোটালি বামফ্রন্টের দিকে ছিল। আবার
2088 সালে যখন ত্রিপুরা যে বামফ্রন্ট সরকার থেকে মানে ক্ষমতা থেকে যায়, তখন টিউজিএস এলাকায় টিউজিএস তৈরি হয়, টিএনবি টিউজিএস। দেখবেন টুটের উপজাতি ভোটটা আবার টিউজিএস এর দিকে টার্ন করেছে। তাহলে কি দেখা গেল যে মানে একটা দশকের পর পর এই যে ভোটটা একটা দিকে টার্ন করছে। আবার দেখুন আপনি 88 সালের পর 2093 সালে আবার বামফ্রন্ট আসলো ক্ষমতায়, তখন দেখবেন যে আইডিসির 20টা আসন নিয়ে বামফ্রন্ট ক্ষমতায় আসলো, আবার এই উপজাতি ভোটটা টার্ন করলো। তো এই যে মানে অবস্থাটা, পরবর্তী সময় বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসলো 93 সালে, 2000 এই 95 সালে 98 সালে এডিসি 99 সালে এডিসি নির্বাচনটা হলো। এই এডিসি নির্বাচনের টোটাল এডিসিটা উগ্রপন্থী সেই সময় দখল করলো। টোটাল উপজাতি ভোটটা উগ্রপন্থী বা যারা সেই সময় প্রার্থী ছিলেন বা যে মানে আইপিএফটি যেটা তারা যে নির্বাচন করে তারা সেই এডিসিটা দখল করেছিল। তো এডিসি মানে ওই নির্বাচনের সময় এই ট্রাইবাল ভোটটা উপজাতিদের ভোটটা ওই তাদের পক্ষে চলে গিয়েছে। আবার 99 সালের পরে যখন 2004 সালে আবার এডিসি ভোটটা হলো 5 বছর পর, আবার সেই জায়গার মধ্যে বামফ্রন্ট সেই জায়গার মধ্যে ফিরে আসলো। তো এই যে উপজাতি যে আমাদের এলাকার মধ্যে জনজাতি এলাকার মধ্যে যে ভোটের যে এটা দেখা গেছে যে 10 বছর পর 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 এটা তার একটা পরিবর্তন সেই জায়গার মধ্যে হয়েছে। আপনি দেখুন কিন্তু কিন্তু 2018 এই যে সালে 2016 তে লাস্ট হয়েছিল, তারপর হচ্ছে আজকে 2026 সাল, 10 বছর। আর এই 10 হ্যাঁ। বছরের যদি উন্নয়ন নিয়ে কথা বলতে হয় তাহলে সেক্ষেত্রে কি বলবেন, কতটা হয়েছে বা কার্যত তো থমকেই গেছে, সেটা তো বলাই বাহুল্য। ত্রিপুরা রাজ্যে দেখুন আজকে ত্রিপুরা রাজ্যের বাস্তব চিত্র যদি আপনারা দেখেন, রাজনীতিগতভাবে বিভিন্ন জন বিভিন্ন কথা বলবেন, কিন্তু একেবারে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি যদি ত্রিপুরা রাজ্যের কোনো মানুষ যে মানে বিচার করতে যায় আজকে না, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে নীতিশদার। আমি একটু সেন্টুদার কাছে যাব উন্নয়নের ইস্যু নিয়ে, যেখানে সেন্টুদা এডিসি এলাকা আপনারা স্বাভাবিকভাবে অনেকটা ভালো বলতে পারবেন যে কতটা উন্নয়ন হয়েছে। 2016-তে যেখানে লাস্ট ভোট হয় এবং আজকে 2026, বহু টেন্ডার, বহু টাকা পয়সা, আর্থসামাজিক ক্ষেত্রে উন্নয়ন সবকিছুকে সমানভাবে হয়েছে না থমকে গেছে কোথাও গিয়ে? দেখুন, সবচেয়ে বড় কথা হলো আগে কংগ্রেসের যিনি আছে ওনাকে একটা উত্তর দিতে হয়। উনি যে অভিযোগ করেছেন যে আমরা একদিক দিয়ে দোস্তি করি, একদিক দিয়ে কুস্তি করি, ওনাকে যে উত্তরটা দেব, ত্রিপুরা মতো একটা আঞ্চলিক দল, ছোট্ট দল, কংগ্রেসের মতো এত বড় দল না। কংগ্রেস যদি নিজের অস্তিত্ব টিকে থাকার জন্য যাদের বিরুদ্ধে সারা জীবন ফাইট করলো, যে সিপিএম এর বিরুদ্ধে সারা জীবন ফাইট করলো তারা ত্রিপুরা রাজ্যে, সেই সিপিএম এর সাথে নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য জোট করতে পারে, আঘাত করতে পারে। আর ত্রিপুরা মতো একটা সামান্য ছোট্ট দল, একটা আঞ্চলিক দল, আর ত্রিপুরা মতার যে ডিমান্ড, সেটা কেন্দ্রে যে সরকার আছে, কেন্দ্রে বর্তমানে এনডিএ সরকার আছে, তো ত্রিপুরা মতা কি কংগ্রেসের কাছে যাবে না বর্তমানে যে সরকার আছে এনডিএ তার কাছে যাবে? সেটা কংগ্রেসের কাছে আমার প্রশ্ন। আর দ্বিতীয়ত আপনি যেটা প্রশ্ন করলেন আমাকে উন্নয়ন নিয়ে, দেখুন এটা সকলে জানে ত্রিপুরা টিটিএডিসি যে বাজেট হয়, কংগ্রেস থেকে আরম্ভ করে সিপিএম থেকে আরম্ভ করে বর্তমান এনডিএ সরকার চলছে বিজেপি নেতৃত্বাধীন। হ্যাঁ, এটা সত্যি কথা, আগে যে বাজেট ছিল গত বছর 200 কোটি টাকা বাজেট বেশি দিয়েছে রাজ্য সরকার, বিজেপি সরকার আমাদেরকে 200 কোটি টাকা বেশি দিয়েছে। কিন্তু সেন্টুদা বলা হয় যে কিন্তু এএমসি তে যে যেটা টাকা দেওয়া বলছিলাম, হয় সেই টাকা নাকি এডিসি এর জন্য দেওয়া হয় নাই, এমন অভিযোগও শোনা যায়, সেটা কি আদৌ সত্যি? যেটা বলছিলাম, উন্নয়ন আপনি কখন করতে পারবেন? যখন আপনার কাছে টাকা থাকবে। টিটিএডিসি তে যে বাজেট দেওয়া হয় তার 90% স্যালারিতে, মানে যারা সরকার আছে, রাজ্য সরকারের অধীনে কর্মচারী বা টিটিএডিসির অধীনে কর্মচারী, তাদের স্যালারিতে চলে যায় 90%। এবার 10% টাকা শুধু আমাদের হাতে থাকে। এবার 10% টাকা দিয়ে আপনার সামাজিক ভাতা থেকে আরম্ভ করে, সামাজিক কাজ থেকে আরম্ভ করে, একটা রাস্তা যদি নতুন রাস্তা করেন 1 কিলোমিটার, কত কোটি টাকা লাগবে? এবার বুঝেন, শুধুমাত্র 10% টাকা টিটিএডিসির হাতে থাকে, যা দিয়ে কোনোদিন ডেভেলপমেন্ট করা সম্ভব কিনা আমার জানা নেই। আর দ্বিতীয়ত ত্রিপুরা মথা যে ডিমান্ড করছে আমাদের ডাইরেক্ট ফান্ডিং লাগবে, সেটা কোনো অনৈতিক ফান্ডিং না। এই কারণে আমরা ডাইরেক্ট ফান্ডিং খুঁজি, কারণ আমরাও জানি টিটিডিসিতে বর্তমানে সীমিত যে বাজেট, সেই সীমিত বাজেটের মধ্যে দিয়ে 70% রাজ্যের 70% জায়গা ডেভেলপমেন্ট করা সম্ভব না আমাদের পক্ষে, কারণ আমাদের টাকা নেই। বেশ, আমি এই বাজেটের প্রসঙ্গে আসবো, তবে অনেকক্ষণ ধরে আমি মায়াদির সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। মায়াদি, এবার শুনতে পাচ্ছেন সমস্ত কিছু?
হ্যাঁ হ্যাঁ পাচ্ছি, মাইদি, কিন্তু ওনাদের কথাগুলো আমি ক্লিয়ার বুঝতে পারছি না, আপনার কথাটা বুঝতে পারছি। মাইদি, এই যে বাজেটের কথা উঠে আসছে যে ত্রিপুরায় এডিসির জন্য বা ভিসির জন্য যা যা টাকা অর্থ বরাদ্দ করা হয় সেটা নিতান্তই কম, একদিকে অভিযোগ, এবং যাদের উন্নয়ন আদৌ সম্ভব হয় না। অন্যদিকে এই যে জোট, কখনো দেখি যে ত্রিপুরামথা এবং বিজেপি, যাদের মধ্যে এক প্রকার বলা যায় যে কোন দিকে যাবেন কি হবেন সেটা নিয়ে ধোঁয়াশার কোনো অন্ত নেই, সেদিকে দাঁড়িয়ে এবার ভিসি ইলেকশন রয়েছে সামনেই, সেপ্টেম্বরে করতে হবে সুপ্রিম নির্দেশের পর। কি মনে হচ্ছে, আমি ওভারঅল জানতে চাইবো। দেখুন, আমি প্রথমত নির্বাচন হোক এবং মানুষজন নির্বাচনে অংশগ্রহণ করুক, মানুষ তাদের নিজেদের পছন্দ মতো নির্বাচিত প্রতিনিধি আনুক, এটা গণতান্ত্রিক পদ্ধতি, এবং এই পদ্ধতিতে তারা যে কাজ চাইছেন বা যেটা উন্নতি করতে চাইছেন তাদের প্রতিনিধির মাধ্যমে করবে। কিন্তু পরবর্তী সময় আপনি যে বাজেটের কথা বললেন, সেই বাজেটের কথা বলেছেন, সেই বাজেটের কথা প্রসঙ্গে আমি বলি যে বাজেট তো একজন বললেন যে সরাসরি তাদেরকে সেন্ট্রাল থেকে যাতে টাকা দেওয়া হোক, কিন্তু এই প্রভিশন কিন্তু পার্লামেন্টে যে সপ্তম তহসিল অনুযায়ী যেটা টিটিএডিসি বানানো হয়েছিল পার্লামেন্ট থেকে, সেখানে এই প্রভিশন নেই। মানে রাজ্যের মারফতে সেই টাকা নিতে হবে, গভর্নমেন্ট থেকে যে টাকা আসে এটা টোটাল স্টেট গভর্নমেন্ট, অবশ্যই রাজ্যের মারফতে নিতে হবে, এবং টিটিএডিসির জন্য আলাদা করে সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো ফান্ডিংও করেন না। তার জন্য তো মাইদি এই যে উন্নয়ন সেটা তো থমকেই যাচ্ছে দিনের পর এবার দিন। ত্রিপুরা গভর্নমেন্ট না সেটা থমকে যাচ্ছে উন্নয়ন। দেখুন, টিটিএডিসি যে শুরু হয়েছে, শুরু হওয়ার পর থেকে অনেক ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু বিগত কয়েক বছর যাবত কেন এটা থমকে আছে, এটা তো ইলেকশন হচ্ছে না 10 বছর, আমরা সবাই জানি ইলেকশন না হওয়ার জন্যই স্বাভাবিকভাবেই কিছু থমকে গেছে। আর দ্বিতীয়ত, এখন যারা প্রশাসনে আছেন এবং এই যে যৌথভাবে যে রাজ্য সরকারের প্রশাসনেও ওদের লোকজন আছে। ত্রিপুরা মথা যারা এডিসি পরিচালনা করছেন, ত্রিপুরা গভর্নমেন্টের সরকারেও তাদের মন্ত্রী আছে, ত্রিপুরা মথার মন্ত্রী আছে। তাহলে এই যে টিটিএডিসিতে যদি টাকা পয়সা গভর্নমেন্ট এখন না দিয়ে থাকেন, তাহলে ত্রিপুরা মথার যারা মন্ত্রী আছেন ওনারা কি ব্যবস্থা নিচ্ছেন বা ওনারা কি চাপ সৃষ্টি করছেন? আপনারা দেখলেন যে কিছুদিন আগে যে আমাদের টিটিএডিসি নির্বাচন গেল, গত 2-1 মাস আগে যে টিটিএডিসি নির্বাচন গেল, ওই টিটিএডিসি নির্বাচনে এরা একই সাথে জোটবদ্ধ অবস্থায় তারা সরকার পরিচালনা করছে, ত্রিপুরা মথা এবং বিজেপি। কিন্তু যখন এডিসি নির্বাচন হলো তখন বিজেপি তারা প্রচন্ড মারধর খেয়েছে, মথা তাদেরকে এত মারধর করেছে বিজেপির মানুষদেরকে, ওরা মথার থেকে তারা বেরিয়ে চলে এলেন, স্বাভাবিক টিটিএডিসি থেকে ওরা বেরিয়ে চলে এলেন। তো এই যে ওদের নিজেদের মধ্যে খেয়েই চলছে, ওদের এই জন্যই উন্নয়ন থমকে আছে। একদমই, আমি সেন্টুদার কাছে জানতে চাইবো, যারা সেন্টুদা, এই যে নিজেদের মধ্যেই লড়াই এবং তার জন্যই কোথাও গিয়ে উন্নয়ন হচ্ছে না এবং তার সম্ভব নয়, এবং তার সাথে কেন্দ্র বা সরাসরি কি টাকা আদৌ দিতে পারবে, যেমনটা দিদি বলছিলেন, মায়ের এই মুহূর্তে রয়েছেন সেন্টুদা। না দেখুন, নিজেদের লোকাল মানে গ্রাম স্তরে যদি কোনো নিজের অনেক সময় দেখা যায় যে নিজের বিবাদে সেটাকে রাজনৈতিক রং লাগিয়ে দিচ্ছে। আর দিদি যেটা বলছিল যে মথা মানে বিজেপিকে কেলিয়েছে, বিজেপিকে মারধর করেছে, কয়টা থানায় কয়টা এফআইআর হয়েছে মারধরের ঘটনা আমার জানা নেই, ঠিক আছে। বিক্ষিপ্ত কিছু আমি আছে, নীতিশদার সেটা থেকে নিয়ে- উত্তর চাইবো। নীতিশদার, সত্যি কি বিক্ষিপ্ত মারধরের কিছু ঘটনা আছে। জানা নেই না হয়েছে? এডিসি নির্বাচনের পর ফলাফল ঘোষণার পর প্রচন্ডভাবে আমাদের বিজেপির কার্যকর্তারা হামলা হয়েছে, তাদের এবং এটা আপনারা জানেন, এবং এটা পরিষ্কার ত্রিপুরা যে মধ্যে যে যে ত্রিপুরা মথার সাথে আমাদের সিপিএম এর একটা অংশ যুক্ত হয়ে গেছে আগরতলায় এবং যুক্ত হয়ে
বিজেপিকে আটকাবার জন্য, বিজেপির সরকারি কার্যকর্তাদের আটকাবার জন্য সিপিএম যখন দেখছে অতিথিশালায় গিয়ে কর্মীদেরকে নিয়ে রাখতে হয়েছে। তখন এদের লোকগুলি এখানে মধ্যে ঢুকিয়ে দিয়েছে এবং আমাদের বিজেপির এই কার্যকর্তাদের হয়েছে নানা জায়গার অবস্থা। মধ্যে নানাভাবে তারা আক্রান্ত করেছেন এবং আশ্রয় শিবিরের মধ্যে তারা ছিলেন। যে কথাটা শুনছিলাম যে এখানে আমাদের তীব্রমতা যিনি আছেন সিদ্ধুদাইনি বলছিলেন যে রাজ্য সরকার টাকা দিচ্ছে না। হুম বলুন তো দেখি, ত্রিপুরা রাজ্যে 18 রাষ্ট্র বামফ্রন্ট সরকার আসার পর এর আগে ত্রিপুরা রাজ্যের উপজাতিদের অবস্থা কি ছিল? প্রতি বছর ডায়রিয়া রোগে পাহাড়ের লোক মারা যেত, প্রতি বছর জলের জন্য লোক মারা যেত, অনাহারের লোক মারা যেত, বাচ্চা বিক্রি হতো, উপজাতি এলাকায় রাস্তা ছিল না, বিদ্যুৎ ছিল না, শিক্ষা ব্যবস্থা ছিল না, শিক্ষকরা সে জায়গার মধ্যে যেতে পারতো না, চাঁদার জুলুম সে জায়গার মধ্যে ছিল। আমাদের ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর চাঁদার জুলুম বন্ধ হয়েছে। ডায়রিয়াতে একজন লোক আজকে ত্রিপুরা রাজ্যে মারা যায় না, উপজাতি মারা যায় না। ম্যালেরিয়াতে একজন উপজাতি মারা যায় না ত্রিপুরা রাজ্যের মধ্যে। এটা গ্যারান্টি, এই ব্যবস্থা গ্যারান্টি করেছেন। আজকে উপজাতির মধ্যে ঘরে খাবারের ব্যবস্থা করেছেন। আজকে উপজাতিরা দেখবেন ত্রিপুরা রাজ্যে 18 সালের আগে আমরা উপজাতিদের দেখেছি ত্রিপুরা রাজ্যের মধ্যে তাদের আর্থসামাজিক অবস্থা, আজকে আর্থসামাজিক অবস্থার মধ্যে বিশাল পরিবর্তন। একটা সময় আমরা ত্রিপুরা রাজ্যের উপজাতিদের দেখতাম যে তারা যখন বাজারে আসেন পায়ে জুতো থাকতো না। আজকে উপজাতিদের লিভিং স্ট্যান্ডার্ড অনেক চেঞ্জ হয়ে গেছে। কার কারণে চেঞ্জ হয়েছে? বামফ্রন্ট সরকার তো করেনি, ভারতীয় এটা আমাদের চোখের দেখা, কারণ রাজনীতি জীবনে দেখেছি যে ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর এডিসি এলাকার মধ্যে জনজাতিদের মধ্যে যে কাজ আমরা শুরু করেছিলাম, আমাদের সেই কাজের প্রভাব মানে আমরা দেখেছি যে এডিসি এলাকার মধ্যে পরিবর্তন সেই জায়গার মধ্যে এসেছে। এবং আমরা দেখলাম যে আজকে হ্যাঁ তীব্রমতা আমাদের সরকারের অংশ সেই জায়গার মধ্যে আছে। আমাদের ষষ্ঠ তহসিলকে মানতে হবে, রাজ্য সরকারের মাধ্যমে টাকা দিতে হবে। আমরা কি সংবিধান চেঞ্জ করে নেবো, পরিবর্তন করে নেবো? করতে পারবো না তো। ষষ্ঠ তহসিল মোতাবেক রাজ্য সরকার থেকে টাকা দেওয়া হচ্ছে। যে বলো যে রাজ্য সরকার কোন খাতে টাকা কম দিচ্ছে আজকে কেন? এই একটা মানুষকে তো দেখার প্রয়োজন। আমরা একটা গভর্নমেন্টের মধ্যে আমরা আছি, আমাদের গভর্নমেন্টের পার্টনারের কারণে আজকে আমাদের ক্ষতি হবে, এটা তো হতে পারে না। ওরা দেখাও যে এত বছর ধরে তারা এডিসি চালাচ্ছে, এটা চোখের পড়ার মতো কাজটা কি হচ্ছে এডিসি এলাকার মধ্যে? কেন এডিসি এলাকার মধ্যে রাস্তাঘাটগুলো খারাপ হবে? নীতিশ দা কোনোভাবে এই ভিলেজ কাউন্সিল নির্বাচনে কি আপনারা কোনোভাবে জোটে যাবেন না এককভাবে লড়াই করবেন যেমনটা এডিসি ভোটে আমরা দেখেছি? দেখুন, এটা অ্যাপ্রুভের বিষয়টা আমাদের কেন্দ্রীয় কমিটির উপর নির্ভর করবে। এই বিষয় সম্পর্কে আমি একা কোনো মত দিতে পারবো না। আমাদের প্রদেশ সভাপতি আছেন, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আছেন, তারা মত দেবেন। কিন্তু আজকের দিনের প্রেক্ষাপটে যে জিনিসগুলিকে আমাদের ভাবতে হয়, দেখুন ত্রিপুরা রাজ্যের উপজাতি এলাকার মধ্যে আজকে যে রাজনীতি হচ্ছে ত্রিপুরা রাজ্যের মধ্যে, ত্রিপুরা রাজ্যের উপজাতি উপজাতিদেরকে তারা 2052 সাল থেকে ত্রিপুরা রাজ্যের উপজাতিদেরকে বারবার ভুল ট্রেন্ডে তাদেরকে চালিত করা হয়েছে। আপনি দেখবেন, আপনারা যদি দেখেন 2052 সালে ত্রিপুরা রাজ্য থেকে শুরু হয়েছে রাজার বিরুদ্ধে আন্দোলন করা। ত্রিপুরা রাজ্যের রাজারা কিন্তু উপজাতি বিরোধী ছিলেন না, ত্রিপুরা রাজ্যের রাজারা জাতি বিদ্বেষী ছিলেন না। ত্রিপুরা রাজ্যের মধ্যে রবি ঠাকুর 7 বার এসেছেন এবং রবি ঠাকুরের সাথে ত্রিপুরা রাজ্যের 4 জন রাজা খুব ভালো সম্পর্ক ছিল। বীরচন্দ্র মাণিক্য, রাধাকিশোর মাণিক্য, বীরেন্দ্র কিশোর মাণিক্য, বীরবিক্রম কিশোর মাণিক্য, এই 4 জন রাজার সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের ভালো সম্পর্ক ছিল। 27 বছর তাদের সাথে আমাদের রাজপরিবারের সাথে রবি ঠাকুরের সম্পর্ক ছিল। তো আমাদের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি বাঙালির যে ঐতিহ্যটা, এটা আজকের না। 1999 সালে রবি ঠাকুর ত্রিপুরা রাজ্যে এসেছেন। 1999 থেকে 2026 সাল পর্যন্ত ত্রিপুরা রাজ্যে রবীন্দ্রনাথ ঠাকুর 27 বছর 7 বার তিনি এসে গেছেন। রবি ঠাকুরকে প্রথম কবি হিসেবে উপাধি দিয়েছেন বীরচন্দ্র মাণিক্য, ভারতবর্ষের হিসেবে উপাধি দিয়েছেন আমাদের বীরবিক্রম কিশোর মাণিক্য। রাধাকিশোর মাণিক্য শান্তিনিকেতনে রবি ঠাকুরকে নির্মাণ করবার জন্য 1000 টাকা, তৎকালীন সময় 1000 টাকা সাহায্য করেছেন। তো আমাদের বাঙালির সাথে ত্রিপুরা রাজ্যের রাজপরিবার এবং বাঙালির সাথে ত্রিপুরা রাজ্যের উপজাতিদের সম্পর্ক সে জায়গা ছিল। তার মানে এই যে সম্পর্ক এবং তীব্রমথা বা বিজেপির যদি আমরা সমন্বয় বলি, সেই সমন্বয় একযোগে কি পাহাড়ের উন্নয়ন তাহলে এবার হবে, যেটা 10 বছর ধরে হয়নি? না দেখুন, আজকে হয়তো মনে হচ্ছে এটা তীব্রমথা বা বিজেপি, কিন্তু বিষয়টা দেখুন, বিষয়টা সে জায়গার মধ্যে নেই। এটার মধ্যে অন্য বিষয় যুক্ত আছে। 80 সময় দাঙ্গা হয়েছে পাহাড়ি বাঙালির মধ্যে, সরকার গেছিল, বামফ্রন্ট সরকার ছিল। 80 পরে সরকার পরিবর্তন হলো 2088-তে। একটা মানে গন্ডগোলের মধ্যে আমরা দেখেছি, গন্ডগোলের মধ্যে দিয়ে সরকার পরিবর্তন হলো। 88 ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকার চলে গেল, কংগ্রেস ত্রিদেশের সরকার আসলো, উপজাতিরা ত্রিদেশের সাথে যুক্ত হলেন, টিএনপি তৈরি হলো ত্রিপুরা রাজ্যের মধ্যে, পাহাড়ি বাঙালির মধ্যে একটা বিভেদের পরিবেশ তৈরি হলো। তারপর দেখুন 2093 সালে বামফ্রন্ট আসলো, 94-95 সাল থেকে ত্রিপুরা রাজ্যে অগ্রগতি সমস্যা শুরু হলো। প্রতিদিন ত্রিপুরা রাজ্যে মানুষ খুন হতো। নীতিশদা দাবি করছেন যে বর্তমানে যে উন্নয়ন হচ্ছে সেটা কখনোই পূর্বতন আমলে হয়নি। ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর আজকে পর্যন্ত উগ্রবাদী নেই, খুন নেই। একটা সময় আমরা প্রত্যন্ত এলাকা থেকে আগরতলা যেতে গেলে আমাদের সকালবেলা বের হলে বিকেলবেলা গিয়ে আগরতলা পৌঁছতাম, এসকর্ট ছাড়া যাওয়া যেত না। আজকে 2.5 ঘন্টা আগরতলা যাওয়া যায়। আজকে প্রত্যেকটা উপজাতি জনপদে যাওয়া যাচ্ছে, রাস্তাঘাট নির্মাণ করা হয়েছে। এটা তো বিজেপি সরকার আসার পর সম্ভব হয়েছে। একদমই। অর্থাৎ বিরোধীরা যখন প্রশ্ন তুলছে, উন্নয়নকে কেন্দ্র করে যখন সমালোচনা করছে, তখন নীতিশদার এই প্রশ্নের জবাব কিভাবে দেবে কংগ্রেস এবং তীব্রমথা? আমি আসবো সেই প্রশ্নে। আমি এবার একটু রিন্টুদার কাছে যাবো। রিন্টুদা, অনেকক্ষণ ধরে যে বক্তব্য আমাদের সামনে উঠে আসছে, বিজেপি একদিকে উন্নয়নের জোয়ার
সামনে রেখেছে, অন্যদিকে তিপ্রামথা ফান্ডিং থেকে শুরু করে বেশ কিছু অভিযোগ তুলছে, কি মনে হয়? দেখুন, আহ, ত্রিপুরা রাজ্যের প্রায় 70% এলাকা নিয়ে আমাদের এই টিটিএডিসি এলাকা আছে অবস্থিত, হুম এবং তার মধ্যে ত্রিপুরার 42 লক্ষ প্রায় জনবসতি, তার মধ্যে 15 থেকে 14 লক্ষ এখন এডিসি এলাকায় রয়েছে জনবসতি। এখানে বলার জন্য বিজেপি থেকে প্রচার করা হবে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, 10 বছর ধরে তো নির্বাচনই হচ্ছে না ভিলেজ কাউন্সিলের, তারপরে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে তাদের। এবং বলছেন ওনারা আগরতলা যাওয়া যায় 2 ঘন্টা 2.5 ঘন্টায়, এডিসি এলাকার উপর দিয়ে 2 ঘন্টায় জাতীয় সড়কে বা 2.5 ঘন্টায় আগরতলা গেলেই ত্রিপুরা রাজ্যের ওই এডিসি স্বশাসিত জেলা পরিষদ এলাকার যারা জনজাতিরা আছেন, এ রাজ্যের ভূমিপুত্ররা যারা আছেন বসতি স্থাপন করে, তাদের অবস্থার উন্নয়ন হয়ে যায়নি। আজকে তাদের উন্নয়নের যে মাধ্যম, উন্নয়ন করার তার জন্য যে প্রধান মাধ্যম সেটা হচ্ছে ভিলেজ কাউন্সিল। সেখান থেকে তাদের গ্রামীণ অর্থনীতি পরিস্ফুটিত হবে, তাদের উন্নয়নের মাত্রা সেখান থেকে শুরু হবে। কিন্তু আজকে এই এডিসি এলাকায় 10 বছর ধরে নির্বাচন হয়নি। আমি শুনছিলাম আপনাদের এখানে ওই মায়াদি সম্ভবত ওনার নাম, উনি বলছিলেন যে এডিসির এই তিপ্রামথা যারা এডিসি স্বশাসিত জেলা পরিষদে এখন সরকারে আছে, বিজেপির সাথে ওনাদের রাজ্যতে সরকারে চালাচ্ছেন জুট করে, তাদের দল থেকে মন্ত্রীরও আছেন। আমার গণতান্ত্রিক সিস্টেম কে কার সাথে জুটে যাবে কে না সেটা যেতেই পারেন। সঞ্জুবাবু কিছুক্ষণ আগে বলছিলেন যে ওনারা কার কাছে যাবেন, আমাদের কাছে আসবেন নাকি, না এনডিএর কাছে যাবেন, ক্ষমতায় তো ওনারা আছে। ঠিক তেমনি যদি রাজ্য সরকার বঞ্চিত করে থাকে, এবং বঞ্চিত হচ্ছেন অবশ্যই, তাহলে বিধানসভায় রাজ্য সরকারকে যারা সমর্থন করে, রাজ্য সরকারের যারা মন্ত্রীরা আছেন তিপ্রামথা থেকে, তারা কি করছেন আমরা দেখতে পাচ্ছি। মাটিতে আন্দোলন হচ্ছে তিপ্রামথা এবং বিজেপির মধ্যে। এই গত এডিসি নির্বাচনে বিজেপির মন্ত্রীর প্রাণে দৌড়ে বেঁচে এসেছেন। আগরতলায় যাত্রা অতিথিশালায় নিয়ে, সরকারি অতিথিশালায় নিয়ে বিজেপির কর্মীরা সেখানে নিজেদের বাঁচাতে হয়েছে, সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী তাদের সাথে দেখা করেছেন। ভয়াবহ পরিস্থিতি। আমি তো এটা এই আগে প্রশ্নটারই ত্রিপুরায় উত্তর ছিল দেব না। সেন্টুদার তো কাছ বলবেন, থেকে। সেন্টুদা, বলার জন্য- যদি টাকা পয়সা উন্নয়ন যদি থমকে গিয়ে না, থাকে তাহলে বিধানসভাতে তো একটা বিষয় আমি আনছি, শর্টে বলছি। হুম হুম আমাদের কংগ্রেস দল এর প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে এই এডিসি স্বশাসিত জেলা পরিষদ গঠিত হয়েছিল। যারা জনজাতিরা আছেন তাদের উন্নয়নের জন্য তিনি স্বপ্ন দেখেছিলেন। আজকে জমির অধিকার, বনের অধিকার, ঘরের অধিকার, তাদের শিক্ষার অধিকার, সমস্ত কিছু, স্বাস্থ্যের অধিকার কংগ্রেসের আমলের দেওয়া। হুম কিন্তু প্রশ্ন হচ্ছে, আরো আমাদের দাবি ছিল এর আগে যখন সিপিএম সরকারে ছিল, তখন যে এডিসি কে সরাসরি অর্থ যাতে এডিসি সরকারের কাছে যায়, দিল্লি থেকে তার ব্যবস্থা করা, সেটা নিয়ে আলোচনা হচ্ছিল। এখন কিছুক্ষণ আগে তিপ্রামথা থেকেও বলছিলেন। হুম তো সেই অর্থ যাতে রাজ্য সরকারের মাধ্যমে নয়, সরাসরি যায়, তার জন্য আগেও আমরা চাপ তৈরি করেছিলাম। সিপিএম এর আমলে সেটা আটকে রেখে দেওয়া হয়, সেটা দিল্লিতে পাঠানো হয়নি। এবং বর্তমানে আমি এর উত্তর দেব, আমি এর উত্তরটা দেব মায়াদির থেকে, তবে তার আগের উত্তর নেব আমি সেন্টুদার থেকে, যেখানে সেন্টুদা আমি এখন মন্ত্রীরা কি করছে তিপ্রামথার এই প্রশ্ন বারবার উঠে আসছে। আমি আসবো রিন্টুদা। আচ্ছা, সবচেয়ে বড় কথা হলো আপনার স্টুডিওতে আমি দুজনতে শুনলাম যে ডাইরেক্ট ফান্ডিং পসিবল না 6 শিডিউল এরিয়াতে। ওনারা হয়তো, আমি জানি না কোথায় থেকে এটা জানলো। যখন টিটিডিসি গঠন হয়েছিল তখন যে সংবিধানটা রচিত হয়েছিল সেখানে ডাইরেক্ট ফান্ডের প্রবিধান ছিল না। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট ডাইরেক্ট ফান্ডিং এর প্রভিশন করতে পারবে না, এটা ভুল ধারণা। কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে 275 এর ক্লজ 1 এ স্পষ্ট লেখা আছে 6 শিডিউল এরিয়াতে যদি ইচ্ছে করে সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা ডাইরেক্ট ফান্ডিং করতে পারে। ভারতবর্ষের বহু 6 শিডিউল এরিয়াতে ডাইরেক্ট ফান্ডিং হয়, যারা জানে না যদি ইচ্ছা করে জানতে পারেন। দ্বিতীয়ত, যেটা বলছিলেন যে মিনিস্টারের কোশ্চেন, ডেভেলপমেন্টের প্রশ্ন, দেখেন বিধানসভা যখনই কোনো অধিবেশন হয় ডেভেলপমেন্ট নিয়ে এসে
আপনারা আগেও দেখেছেন, বর্তমানেও দেখছেন যে তিপ্রা মাথা যেটা মনে হয় যে ওটা উত্থাপন করতে হবে, উত্থাপন করে বহু প্রশ্নগুলি আমাদের ডেভেলপমেন্ট সম্পর্কে বহু প্রশ্ন আমাদের এমএলএরা মিনিস্টাররা যখন তুলতে চায় সেটা নাকচ করে দেওয়া হয়। আর যারা বলছে ডেভেলপমেন্ট হয়েছে টিটিএডিসি তে, আমি সকলের কাছে প্রশ্ন করছি, কংগ্রেস, সিপিএম, বিজেপি, সকলের কাছে প্রশ্ন, আমার উত্তরটা আশা করি আপনারা দিবেন। যদি ডেভেলপমেন্ট হয়ে থাকে কেন টিটিএডিসির মধ্যে একটা টাউনশিপ নেই? যদি ডেভেলপমেন্ট হয়ে থাকে কেন টিটিএডিসির মধ্যে একটা, যেমন আমরা যতগুলি সাব ডিভিশন আছে, আমাদের ডিস্ট্রিক্ট আছে, বড় বড় হসপিটাল আছে, উদয়পুর বলুন, আগরতলা বলুন, রেফারেল হসপিটাল আছে, হুম যদি ডেভেলপমেন্ট হয়ে থাকে, আজকে পর্যন্ত কংগ্রেস শাসন করেছে, কমিউনিস্টরা শাসন করেছে, বর্তমানে এনডিএ সরকার আছে, কেন একটা ভালো হসপিটাল নেই? নীতিশ দা কোনো উত্তর দিচ্ছে। যদি ডেভেলপমেন্ট হয়ে থাকে হুম টিটিএডিসির মধ্যে আপনারা একটা ভালো গত 5 বছর একটা ভালো ধরে কলেজ দেখান, আপনারা দোষ দিচ্ছেন। একটা ইউনিভার্সিটি দেখান যেখানে বাচ্চারা ভালোভাবে পড়াশোনা করতে পারে। কেন বাচ্চারা আজকের দিনে উদয়পুর বলুন, আগরতলা বলুন, ধর্মনগর টাউনে আসতে হয়? কেন এডিসির মধ্যে সেই ইনফ্রাস্ট্রাকচার নেই এডুকেশনের? উত্তর নীতিশ দার দেবেন উত্তর কেউ? দেবো আমি। শুধু নীতিশ দা না, সকলের কাছে প্রশ্ন আমার। বিজেপি তো আজকে 7 বছর ধরে, আগে কমিউনিস্টরা ছিল, এর আগে ছিল কংগ্রেস, সকলের কাছে প্রশ্নটা আমার। নীতিশ দার যেহেতু নেটওয়ার্ক ইস্যু রয়েছে, আমি রিন্টু দার থেকে উত্তর নেব। হ্যাঁ বলুন, আমি শুনতে পারিনি কি বিষয়। সেন্টু দা বলছেন যে যদি এডিসির উন্নয়ন হয়েই থাকে তাহলে কেন রেফারেল হাসপাতাল নেই, কেন টাউনশিপ নেই, ঠিক ঠিক এই ঠিক উন্নয়ন কেন বলেছেন, থমকে রয়েছে? ঠিকই তো বলেছেন। হুম সেন্টুদা ঠিক বলেছেন। হুম ত্রিপুরা এডিসির তেমন কোনো ক্ষমতা নেই যে নিজে থেকে এগুলি করবে। কিন্তু তার জন্য- রিন্টু দা তার আপনারাও জন্যই তো তো- একটা সময় ক্ষমতায় ছিলেন দীর্ঘ বছর ধরে। না, আমরা এডিসিতে, ত্রিপুরা রাজ্যে এডিসি, দুর্ভাগ্য কংগ্রেসের অবদান, কিন্তু এখানে কংগ্রেসের সরকার কোনোদিন হয়নি আরে এডিসিতে। সেন্টার মানে আগরতলাতে তো মানে ত্রিপুরা রাজ্যে তো হ্যাঁ, একটা সময় আপনারা ক্ষমতায় ছিলেন। হ্যাঁ, আমি চলছিল, নীতিশ দার তখন উত্তর তো- নেব। নীতিশ দা হ্যাঁ, ত্রিপুরাতে কংগ্রেস নির্দেশের সরকার ছিল। হ্যাঁ, বলছিলাম এই যে একটু আগে আমি শুনছিলাম কথাগুলি, হুম যে ত্রিপুরা রাজ্যে এডিসি এলাকার মধ্যে উন্নয়ন হয়নি। দেখুন, রাজনীতি একটা জিনিস আর একটা বাস্তব একটা জিনিস। এই যে আজকে আমাদের বিজেপি সরকার সিদ্ধান্ত নিল আমার সাথে একটা এইমস করবে, ঠিক আছে? আজকে এডিসি, বিভিন্ন এডিসি এলাকাগুলির সাথে যে যোগাযোগ ব্যবস্থা, আজকে যে বলছেন যে গ্রামগুলি ডেভেলপমেন্ট, এডিসি এলাকার যে ভিলেজগুলি, আপনারা দেখবেন আমাদের জনজাতি সমাজের বৈশিষ্ট্য কি ত্রিপুরা রাজ্যে? অন্য জায়গার জনজাতিদের বৈশিষ্ট্যের সাথে আমাদের ত্রিপুরা রাজ্যের জনজাতিদের বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা। জুম নির্ভর তাদের, জুম চাষ করে, যারা জুম চাষী তারা কখনো একটা জায়গাতে স্থিরভাবে থাকেন না। সুতরাং জনপদটা তৈরি করা, এই যে এডিসির জনপদটা, আজকে এটা বিজেপি গভর্নমেন্ট আসার পর সেগুলি তৈরি করা সম্ভব হয়েছে। এগুলি হচ্ছে বাস্তব জিনিসগুলি, এগুলিকে অস্বীকার করা সম্ভব না। আজকে এডিসি এলাকার মধ্যে একটা সময় বিদ্যুৎ ছিল না। ত্রিপুরা রাজ্যে এডিসি এলাকার মধ্যে বামফ্রন্ট যাওয়ার আগ পর্যন্ত এই তত্ত্বকথাটা দিক গোটা গ্রামের মধ্যে বিদ্যুৎ ছিল না। আজকে বিজেপি সরকার আসার পর 18 সালে আসার পর সর্বাধিক গুরুত্ব দিয়ে এডিসি এলাকার মধ্যে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে। জল, আমি তো আগেই বলেছিলাম যে আজকে বিজেপি সরকার আসার পর একটা দৃষ্টান্ত দেওয়া হোক যে এডিসি এলাকার ডায়রিয়াতে একজন রোগী ট্রাইবেল মারা গেছে, এডিসি এলাকার মধ্যে একজন ম্যালেরিয়াতে একজন রোগী মারা গেছে, অথচ বামফ্রন্ট শাসনে আমরা দেখেছি প্রচুর দৃষ্টান্ত আছে, বিভিন্ন বলে শেষ জায়গায় করা ম্যালেরিয়ার যাবে জন্য না। ক্যাম্প করতে হতো, কিচ্ছু হয়নি। হেলিকপ্টার দিয়ে গন্ডা দেখার ছেড়ে জন্য ডাক্তার নিয়ে যাওয়া একটুটা হতো, আপনারা বলে দিতে হেলিকপ্টার পারেন, দিয়ে কিন্তু সাবরুমে বাস্তব ডাক্তার নিয়ে যাওয়া হতো যা আছে ম্যালেরিয়া ক্যাম্পের সমস্ত জন্য, কিছু ডায়রিয়া কংগ্রেসের ক্যাম্পের জন্য। সময়েই। আজকে ভারতীয় আজকে জনতা কেন পার্টির স্বাস্থ্য সরকার আসার পরে ব্যবস্থার এই আজকে হাল? ডায়রিয়া বন্ধ প্রায় হয়েছে, 90 ম্যালেরিয়াতে থেকে রোগী মারা বন্ধ হয়েছে। 97% প্রতি স্বাস্থ্য বছর ব্যবস্থার ত্রিপুরার যে বেহাল সমস্ত অবস্থা। সংবাদ মাধ্যমে CHC ইতিহাসে এবং আমরা খুঁজে PHC-র দেখি মাধ্যমে চলছে প্রতি স্বাস্থ্য বছর ব্যবস্থা। ডায়রিয়াতে লোক মারা এই যেত, এডিসি এলাকায় ম্যালেরিয়াতে লোক মারা দুটি যেত, মাত্র বড় হাসপাতাল আজকে আছে। সেটা বন্ধ হয়েছে। আরেকটা খাদ্যের হাসপাতালে খাদ্যের প্রচুর ব্যবস্থা ওডিসি এলাকার মধ্যে প্রতিশ্রুতি হয়েছে। ছিল বিজেপি, বিষয় হচ্ছে আরেকটা একটা হাসপাতাল করার জন্য। স্বায়ত্তশাসিত এটা সংস্থাকে ডিঙ্গিয়ে সরকার কাজ করতে পারে না। বিশ্রামগঞ্জে হবে কিন্তু বলে একটা বহু স্বায়ত্তশাসিত টাকা সংস্থা খরচ আমাদের করার পর সরকারের পার্টনার, আজকে কি আমরা অবস্থা ঠিকই সেটা আছি, একটা ভূতের বাড়ি হয়ে সমালোচনা বসে থাকবে, আছে কিন্তু সরকারের বিশ্রামগঞ্জে। পার্টনার যদি সেই কাজগুলো না করে, সরকার দায়িত্ব তো সরকারের উপর পড়ে। তো সরকারের পার্টনার হিসেবে যিনি এখানে ভাষণবাজির প্রতিনিধি জন্য হিসেবে এসেছেন, বিজেপি আমার অনেক কাছে কিছু আমার বলতে প্রশ্ন, পারে, কিন্তু বাস্তব 7 চিত্রটা বছর অন্য। এডিসি আপনারা তার চালিয়েছেন, জন্যই তো এডিসি এলাকার এই জনজাতির জন্য এডিসি কি কি কাজ নির্বাচন করেছেন আপনারা না কেমন করা। আপনারা জানতে চান। কারণ আপনারা শুধু ওখানে গিয়ে বিজেপি বিজেপি মাঝে একটা আমি বলছিলাম ভিলেজ কাউন্সিল যে নির্বাচন এডিসি দিতে এলাকাতে পারবে। আজকে বিজেপির উপর কেন একটা করা হচ্ছে, এটার পেছনে একটা রাজনৈতিক উদ্দেশ্য সেখানে কাজ করছে। এটা ত্রিপুরা রাজ্য আজকে একটা প্রান্তিক, ভারতবর্ষের একটা প্রান্তিক রাজ্য এবং 4-3 দিকে আমাদের বাংলাদেশ সীমানা গ্যাস বেষ্টিত। আমরা দেখেছি একটা সময় আমাদের টোটাল এডিসি মানে এই বাংলাদেশ বর্ডার এলাকা পুরো হিন্দু শূন্য করবার পরিকল্পনা ছিল, বামফ্রন্ট শাসন সেই জায়গার মধ্যে ছিল।
অটল বিহারী সরকার মাঝখানে আসার কারণে আজকে কাটাতারের বেড়াটা হয়ে যাওয়ার কারণে আজকে বটম এলাকার বাঙালি হিন্দুরা বেঁচে গেছেন। না হলে উভয় সংকটে ছিল বাঙালি হিন্দুরা, আজকে কাটাতারের বেড়া হওয়ার কারণে বাঙালি হিন্দুরা বেঁচে গেছে। একেবারে তাই। মুখ্যমন্ত্রী আমার সমস্ত সময় ত্রিপুরাতে। যেহেতু শেষ হয়ে আসছে, হ্যাঁ, আমি মায়েদের থেকে একটা উত্তর নেবো। মায়েদি, এই যে সেই নির্বাচন জায়গায় দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আজকে মুহূর্তে দাঁড়িয়ে, নীতিশ দা আমি একটু থামাবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনের ফল যাই হোক না কেন, ত্রিপুরার রাজনীতিতে তার দিশা কোন পথে এগোবে বা দেখাবে বলে মনে হচ্ছে? নানান রকমের অভিযোগ, পাল্টা অভিযোগ, সমস্ত কিছু উঠে আসছে এই আলোচনা থেকে, কিন্তু আলটিমেট লক্ষ্য হচ্ছে জনজাতি উন্নয়ন। সেই উন্নয়ন এবার কোন ধারাতে হবে বলে মনে হচ্ছে এই ভোটের মধ্য দিয়ে? দেখুন, আমি আপনার এই প্রশ্নের উত্তরে একটা কথাই বলতে পারি যে এখন আমরা দেখি যে বিগত যে 7 বছর যাবৎ যে গভর্নমেন্ট আছে আমাদের ত্রিপুরায়, এই গভর্নমেন্টের আমলে এবং পাশাপাশি টিটিএডিসি এলাকায় যে বামফ্রন্ট সরকারের সময়ে যে রাস্তাঘাট উন্নয়ন হয়েছিল, সেই রাস্তাঘাট এখন এই কর্দমাক্ত এমনকি প্রসূতি মায়েদেরকে হসপিটালে আনতে হলে কোনো গাড়ি ঘোড়া ঢুকাতে পারছে না, অটো যেতে পারছে না, তাদেরকে কাঁধে করে সেই পুরনো আমলের দোলার মতো কাঁধে করে তাদেরকে নিয়ে আসতে হচ্ছে। তাহলে এই চিত্রটা কি বলে? এই চিত্রটা কি উন্নয়নের কথা বলে? বরং যে উন্নয়ন ছিল সেই উন্নয়ন এই 7 বছরে টোটালি কোলাপসড হয়ে গেছে। নীতিশ দা সময় একেবারে শেষ। আমি এক লাইনে এখন আমরা চাইছি সংক্ষিপ্তভাবে উত্তর নেব। হ্যাঁ মায়েদি, শেষ করে দিন, কি চাইছেন আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে? হ্যাঁ, আমরা এই মুহূর্তে চাইছি টিটিএডিসিতে যারা আছেন বা এই যে এডিসি নির্বাচন হয়ে গেল, এডিসি নির্বাচনে ত্রিপুরা মথা আছেন বা বিজেপির সঙ্গে তারা কোয়ালিশনে আছেন, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমাদের উন্নয়ন, আমাদের টিটিএডিসি এলাকার উন্নয়ন। এবং এখানে তাদের খেয়েই মারামারি রাজনৈতিক ক্ষমতা দখল করা নয়, মানুষের ক্ষমতা দেওয়া, মানুষ যাতে খুব স্মুথলি তাদের জীবন ধারণটা করতে পারে এটা দেখা। একেবারে নীতিশ দা মানুষের উন্নয়নই হচ্ছে শেষ কথা। হ্যাঁ, ত্রিপুরা রাজ্যে যদি আজকে যদি সঠিক উপজাতিদের জন্য যদি চিন্তা ভাবনা করে থাকে, ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার। ত্রিপুরা রাজ্যে রাজাদেরকে কখনো সম্মান দেওয়া হয়নি। রাজার নামে ত্রিপুরা রাজ্যে একদিন রাজ্য বন্ধ। আমরা 19 তারিখ আমরা রাজা বীরচন্দ্র মানিকের, বীর বিক্রম কিশোর মানিকের জন্মদিনকে আমরা পালন করি, মৃত্যুদিন আমরা পালন করি। রাজার মূর্তি স্থাপন, রাজার নামে আজকে এয়ারপোর্ট তৈরি করা, জনজাতিদের রিসাকে আজকে আন্তর্জাতিক স্তরে নেওয়া হয়েছে। জনজাতিদের আনারস আগে বিক্রি হতো না, রাস্তার পাশে আনারস নিয়ে বসে থাকতো। এই জনজাতিদের আনারস আজকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যাচ্ছে। 8 থেকে 9 মেট্রিক টন আনারস আজকে ত্রিপুরা রাজ্যে বেরিয়ে যাচ্ছে, কাঁঠাল বেরিয়ে যাচ্ছে জনজাতিদের সমস্ত জিনিসগুলি। এটা ভারতীয় জনতা পার্টির সরকার আসার কারণে আজ জনজাতিরা সেইগুলি করবার সুযোগ পেয়েছেন, আনারস বিক্রি করতে পারছেন, কাঁঠাল বিক্রি করতে পারছেন, সমস্ত ফলগুলি বিদেশে রপ্তানি করার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার আসার করা হয়েছে। আমরা চাইছি সারা ত্রিপুরা রাজ্যের মানুষের, সমস্ত অংশের মানুষের আর্থসামাজিক পরিবর্তন এবং আজকে উন্নয়নের কথা আসছে। ত্রিপুরা রাজ্যের উন্নয়ন হয়নি, বুকে হাত দিয়ে বলতে পারবেন? বামফ্রন্ট সরকার যতগুলি রাস্তা দেখেছেন সমস্তগুলি অটল বিহারী প্রধানমন্ত্রী গ্রামের রাস্তা। আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে 6টা জাতীয় সড়ক নির্মিত হচ্ছে। আমরা সবার জনজাতি জাতি সবার আমরা বিকাশের জন্য আমরা চেষ্টা করছি এবং সরকার বদ্ধপরিকর এবং ত্রিপুরা রাজ্যের যে ডেভেলপমেন্টের ধারা সেটা আগামী দিনে বজায় রাখা হবে। বেশ, আমি চারজনকে ধন্যবাদ জানাবো, কারণ আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করতে হবে, সময় যেহেতু শেষ। তবে ত্রিপুরাতে এডিসি ভোটের পর হচ্ছে এবার ভিলেজ কাউন্সিল নির্বাচন, আগামী সেপ্টেম্বরের মধ্যেই ভোট করতে হবে। সুপ্রিম নির্দেশ ইতিমধ্যেই ত্রিপুরাতে এসে গেছে এবং তারপরে জনজাতিদের রায়, জনজাতিদের এই ভোট কোন দিকে যাবে, উন্নয়নের পক্ষে নাকি ত্রিপুরার রাজনীতিতে আবারও নতুন কোনো সমীকরণ, সব মিলিয়ে থাকলো আজকের এই আলোচনা। তবে আপাতত সাফ কথা শেষ করছে এখানেই, পরবর্তীতে দেখুন সংবাদ।